মাদক সেবনে বাধা দেয় রংপুরে 4 মার্ডার, ছিনতাই মোবাইল উদ্ধারের প্রতিশোধ নিতে চট্টগ্রামে সাকিব খুন। রাষ্ট্রপতি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রথম কার্যদিবস। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার, অভিযোগ জামায়াতের। 4 বিভাগীয় শহরে 11 দলের লং মার্চ কর্মসূচি ঘোষণা। 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। 4 দূতাবাসে হামলার হুমকি, তদন্তে সিটিটিসি। দেশের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত দেখছে গোয়েন্দা পুলিশ। গ্যাস সংকটে 5 সার কারখানার উৎপাদন বন্ধ। পরিস্থিতির জন্য বিএনপি সরকার দায়ী নয়, বললেন রিজভী। ইয়াবা সেবনে বাধা দেয় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে। আটক 2 জন জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। আর এই ঘটনায় মানববন্ধন আর বিক্ষোভ করেছেন জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শাস্তি দাবি করেন হত্যাকারীদের। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ছিমছাম জীবনযাপন করছিলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। জমানো টাকায় গড়া ছোট্ট বাড়িতে ভালোই চলছিল 4 সদস্যের পরিবারের, কিন্তু সেখানে ভর করে অশুভ কালো ছায়া। জানা যায় গত বুধবার থেকে আত্মীয়স্বজনরা গণপতি চক্রবর্তীর পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। সন্দেহ হলে শনিবার রাতে তার সেলিকা এসে দেখেন বাড়ি তালাবদ্ধ, এলোমেলো ঘর। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে 2 তলা বাড়ির ছাদ, বাসা, সিঁড়ি ও ঘরের খাটের নিচে থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। ডাকাটাকি করে কারো কোনো রেসপন্স পাই না। পাশের যে সিঁড়ি আছে, যে খোলা, এগুলো সিঁড়ি আছে, যে জানালার কাছে উঠি। স্থানীয়রা জানান নিহত সাবেক শিক্ষক অবসর নেয়ার পর নিজ বাসায় ও রংপুর সমবায় মার্কেটে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার চালাতেন। খুব ভালো, খুব একনিষ্ঠতার সাথে উনি কাজ করছিল, খুব কষ্ট করে এই বাড়িটা করছে, কোনো ঘুষ টুস কিচ্ছু খায় না। বাড়িটা করার সময় প্রবলেমে পড়ছিল বিভিন্নভাবে, চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। হত্যায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শুরুতে পুলিশ ডাকাতির ঘটনা বললেও পরের সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যায় মাদকসেবীরা জড়িত। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস পরস্পর কাজিন ভাই, 2 জনে স্যারের বাসায় ইয়াবা সেবন করছে। ভোর হয়ে গেছে, ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে 2 জনে স্যারকে খুন করে। খুনিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না 3-4 মিনিট, তখন তাকে আবার একটা রশি এনে গলায় প্যাঁচ দিছে, 2টা প্যাঁচ দিছে, একটা গলায় পড়ছে, তাড়াহুড়ো করতে যে একটা মুখে পড়ছে, ওই জোরে টানের সাথে মুখ টুকের এটা বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেওয়ার কারণে চট্টগ্রামে সেলিম উদ্দিন সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে। প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান সহ 8 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র্যাব। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা বিভিন্ন আলামত। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেয়ায় খুন হতে হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁও সিএনবি এলাকার তরুণ সেলিম উদ্দিন সাকিবকে। ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান, সালমান সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কর্মকর্তারা জানান হত্যার পরপরই বোয়ালখালী হয়ে কক্সবাজার পালিয়ে যায় অভিযুক্তরা। তাদেরকে পালাতে সাহায্য করতে মোটরসাইকেল সহ প্রস্তুত ছিল কয়েকজন। সব মিলিয়ে এ হত্যায় এখন পর্যন্ত 8 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় র্যাব। একটি গ্রুপ হত্যা করেছে, আরেকটি গ্রুপ পালাতে সহায়তা করেছে এবং আরেকটি গ্রুপ আলামত ধ্বংস করতে সহায়তা করেছে। এইভাবে করেই মূলত তারা একে অপরের সহায়তায় একটি সাকসেসফুল ক্রাইম করার চেষ্টা করেছে।
মূলত মোবাইল নিয়ে হওয়া সালিশে যারা অংশ নিয়েছিল তাদেরকেই টার্গেট করে ইমন সহ অন্যরা। তাই সাকিবকে হত্যার পরপরই ওয়ান ডান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অন্যদেরও হত্যার হুমকি দেয় সে। সালিশি বিচারে স্থানীয় জনগণ যারা উপস্থিত ছিল তাদের প্রতি তাদের আক্রোশ ছিল এবং সেখান থেকে তারা উপস্থিত সবারই প্রতির একটা মনোভাব পোষণ করছিল। তবে পরবর্তী কাকে টার্গেট করবে এই বিষয়ে তারা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। সো আশা করি আমরা যেহেতু সকল আসামিকে ধরতে পেরেছি, ইনশাল্লাহ পরবর্তী আর কোনো টার্গেট হবে না। অভিযানে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন আলামত। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টস কর্মী সাকিবকে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী একটি দল তাকে অভ্যর্থনা জানায়। পরে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে যান। আনুষ্ঠানিকতা শেষে বুঝে নেন দাপ্তরিক কার্যক্রম, বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে আর স্বাক্ষর করেন নথিপত্রেও। গেল 21 আগস্ট রাষ্ট্রপতির শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে প্রথম অফিস করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন। আর বিমানমন্ত্রীর হুঁশিয়ারি, কাজ না করলে বিদায় নিতে হবে। তথ্যমন্ত্রী অভিযোগ করেন 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস পর বড় রদবদল এসেছে মন্ত্রিসভায়। রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। নতুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান সাংবিধানিক প্রক্রিয়ায় নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে যথাসময়ে হবে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন। দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তারা হবে প্রায়োরিটি। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। বলেন গত 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল। অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। আমরা বলবো সব মিলিয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সুখবর দেন। জানান আগামী বছর থেকেই লিজের মাধ্যমে বহরে যুক্ত হচ্ছে নতুন বিমান। অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। আর সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সুখী সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে প্রথম কর্মদিবসে সবার সহযোগিতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মন্ত্রিসভায় রদবদল, বাকি সদস্যদের জন্য বার্তা। ঠিকমতো দায়িত্ব পালন না করলে সরিয়ে দেওয়া হতে পারে যে কোনো সময়, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু মন্ত্রী বদলে লাভ হবে না, প্রয়োজন প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেই সাথে জ্বালানি সংকট নিরসন। ইজাদ শৌমিকের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিএনপির ইশতেহারে স্পষ্ট ছিল সরকারের 180 দিনের পরিকল্পনা।
সে অনুযায়ী 6 মাসের পারফরমেন্স মূল্যায়ন করে মন্ত্রিপরিষদ পুনর্গঠনের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি রশিদুজ্জামান মিল্লার সশ্রদ্ধ চিত্তে শপথ। তারই ধারাবাহিকতায় শুক্রবার শপথ নিলেন নতুন মন্ত্রীরা। পুনর্গঠন করা হলো মন্ত্রিপরিষদ, কিন্তু প্রশ্ন হলো যেসব মন্ত্রণালয়ে পরিবর্তন এলো তা কতটা জরুরি ছিল। পালন করিব। পারফরমেন্সের ক্ষেত্রে সরকার যে বার্তাটা দিচ্ছে সেটা ক্যাবিনেটের সকল সদস্যদের জন্য একটা বড় বার্তা। যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তাদেরকে পরিবর্তন করা হতে পারে। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে জনগণের ট্রাস্টটা, এবং হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক এবং যে সাম্প্রতিক ক্রাইসিস, গভর্নেন্সের ক্রাইসিস, ল এনফোর্সমেন্ট ক্রাইসিস, এইগুলোকে মিটিগেট করাটা হচ্ছে খুবই চ্যালেঞ্জ। একই সাথে আমাদের যে পররাষ্ট্রনীতির যে ব্যালেন্সটা, এবং হচ্ছে যে পারিপার্শ্বিক যে চাপটা, সেটাকে মিটিগেট করাটা খুবই। এই রাজনীতি বিশ্লেষকদের মতে মন্ত্রিপরিষদের হানিমুন পিরিয়ড শেষ। সামনের দিনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেটি উতরাতে সাংবিধানিক সহ সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকীকরণ জরুরি। ইনস্টিটিউশন বিল্ডিং না করলে, আমি যদি ওই যে পার্টিম্যান ব্যুরোক্রেসির দিকে যাই বা পার্টিম্যান পুলিশ বা বিভিন্ন বাহিনীর দিকে যাই, এটা কিন্তু লং টার্ম আমাকে কোনো সাস্টেনেবিলিটি দেবে না, এটা লং টার্ম আমাকে কোনো বেনিফিট দিবে না। সো গভর্নমেন্টের এই ক্ষেত্রে খুবই চুজি হওয়া উচিত। যদি শুধুমাত্র দলীয় আনুগত্যের বিবেচনায় যে নিয়োগের যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি সেটা যদি চলমান থাকে, তাহলে দলের বা সরকারের পারফরমেন্স খুব বেশি গতিশীলতা আসবে বলে আমি মনে করি না। কারণ যোগ্যতার কোনো বিকল্প নাই এবং প্রতিষ্ঠানিকীকরণেরও কোনো বিকল্প নাই। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারকে আরও জবাবদিহিমূলক হওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকেরা। একটা ভালো সরকারের সবসময় স্পোক্স পারসন থাকা দরকার। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ আর ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা আর যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন আর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। তার দাবি, জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র সংস্কারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনারে অংশ নেন জামাতের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। অভিযোগ করেন, আগে সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বিএনপি। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি সরকার। হুঁশিয়ারি দেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। দাবি করেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। জামাত আমির বলেন, অপকর্মের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার নজির নেই ইতিহাসে। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবিতে 4 বিভাগীয় শহরে লং মার্চ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। চলমান পরিস্থিতিতে 11 দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে বিকেলে জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, চট্টগ্রামে প্রথম লং মার্চ হবে 5 সেপ্টেম্বর, এরপর 19 সেপ্টেম্বর রংপুর এবং 1 অক্টোবর লং মার্চ হবে খুলনায়, আর সিলেটে লং মার্চ শেষে হবে ঢাকায় 11 দলের মহাসমাবেশ। এ সময় এনসিপি আহ্বায়ক বলেন, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে। হাদির খুনিদের ফেরানো সহ সব বিষয় নিশ্চিত না হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর কল্যাণকর হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ, চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে।